দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দিয়েছি কেমন নির্বাচন হতে যাচ্ছে। এটা কারণ আছে, কারণ নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী যারা দিয়েছেন না, নমিনেশন পেয়েছেন, তারপরে যাচাই বাছাই, এখন সেখানে বিভিন্ন ধরনের আমরা নির্বাচন কমিশনের যে কাজগুলো সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত প্রচার প্রচারণা করা যাচ্ছে না, তারপরেও কিন্তু প্রার্থীদের যে জনসংযোগ বা গণসংযোগ সেটা কিন্তু নানাভাবে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে এইভাবে যদি দেখি তাহলে নির্বাচনের মোটামুটি রোডম্যাপ শুরু হয়ে গেছে, নির্বাচন ট্রেন এরই মধ্যে চলতে শুরু হয়ে গেছে। তারপরে সাধারণ মানুষের সাথে আপনি আলোচনা করতে চান মানুষের মনে কেমন নির্বাচন হবে। নির্বাচন যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটা ঐতিহাসিক ভালো নির্বাচন দেওয়া হবে, কিন্তু সেই নির্বাচন মানে আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখতে পারছে মানুষ? এই কয়েকটি ঘটনা তফসিল ঘোষণার পরপরই যে বিভিন্ন ধরনের বিষয়, নিরাপত্তা বিষয়ক যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা তো আছেই। আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো যে নির্বাচনটা কেমন হতে যাচ্ছেন। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সাংবাদিক কলামিস্ট মাহবুব আজিজ, এবং আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং ঠাকুরগাঁ ২ আসনের প্রার্থী ফারুক হাসান। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। আমি এটা প্রথমে শুরু করব নেপালের যে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আছেন সুশীলা কার্কি, তার একটা মন্তব্য দিয়ে। তিনি সম্প্রতি একটি কাঠমান্ডুতে একটা বক্তব্য দিয়েছেন, সেখানে সরকার পরিচালনা করতে যে নানা ধরনের সমস্যাগুলো পড়তে হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং যারা জেনজি যারা আন্দোলনটা করেছেন তরুণ প্রজন্ম, তাদের পক্ষ থেকে নানা ধরনের যে সমস্যাগুলো আছে সেই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন যে তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না, অথবা যদি বলে নেপালকে বাংলাদেশ হতে দেব না, তিনি বলেছেন। এই মন্তব্য দিয়ে আসলে আপনি একমত কিনা যে আসলে আমাদের পরিস্থিতিকে নেপালের চেয়ে খারাপ? না, ধন্যবাদ, শুভেচ্ছা। নেপালের চেয়ে খারাপ এই তুলনায় যাবার চাইতেও সবচেয়ে বড় কথা যে আমাদের পরিস্থিতি তো, আমাদের যে ৫৪ বছরের ইতিহাস আমাদের, এটা যদি আমরা একটু বিবেচনা করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশেই এই ধরনের পরিস্থিতি আগে ছিল না। অন্তত যে মব সন্ত্রাস আমরা আজকে এবং গতকালকে আপনি দেখুন যে চাকসু, যেটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ জন ছাত্র নেতা এক শিক্ষককে যেভাবে আমরা ভিডিওতে দেখলাম, ভিডিও চিত্রে, যদিও সেই শিবির ছাত্রনেতা সে বলেছে যে গাছের গুড়ির সঙ্গে শিক্ষকের ধাক্কা লেগেছে, তারা কিছু করেনি। পরিষ্কার স্পষ্ট আলোতে দেখা যাচ্ছে শিক্ষককে টেনে হিচড়ে নিয়ে রিকশার মধ্যে। এটা কোন বাংলাদেশ? আমরা তো এই বাংলাদেশের সঙ্গে পরিচিত ছিলাম না কখনোই। তো এটা কিন্তু ৫ই আগস্টের পরেই আমরা দেখলাম যে শিক্ষকদেরকে বা বিভিন্ন শ্রেণী পেশাকে বলা হচ্ছে যে অমুক ফেসিবাদের দোসর, তমুক নানান অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আইন যখন নিজের হাতে তুলে নেবার যে প্রয়াসটি দেখা গেল এবং শুরু থেকেই, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখলাম আমরা সরকার নির্বিকার, এই মবতন্ত্রের ব্যাপারে মবক্রেসির প্রতি সরকার এক ধরনের নির্বিকারতা দেখালো। এটা বাংলাদেশের ভাবমূর্তিটাকেই পুরো বিশ্বের সামনে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এবং এই যখন হয় পরিস্থিতি যে শিক্ষাঙ্গনে এরকম হচ্ছে, আপনার অন্যান্য অনেক জায়গাতে আমরা এরকম মবক্রেসির যে বিষয়গুলো দেখেছি, এবং মবতন্ত্র সবসময়ই আপনার আইনের শাসনের একটা বিপরীত সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যায়। এটার কোনো যুক্তি থাকতে পারে না যে আপনার সঙ্গে আরেকজনের মত মিলবে না তাই বলে আপনি দলবল নিয়ে আপনি বলবেন যে এই জায়গাটি। আজকে দেখুন হাইকোর্টের একটা রুলের কথা জানলাম যে জাতীয় পার্টিকে নির্বাচনে কেন অযোগ্য ঘোষিত করা হবে না, একটা রুল দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যেই আওয়ামী লীগের আমলের যে ১২ বছরে সর্বশেষ ১২ বছরের যে নির্বাচন, তারা নির্বাচন, এবারও কি সেই তারা নির্বাচন, যেটা বারবার বলা হলো যে অন্তর্ভুক্তিমূলক কি না, সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারলাম কি না। এখন আওয়ামী লীগের যারা অপরাধী, যারা নানান রকম মামলায় যুক্ত, তাদেরকে একসাথে রেখে অন্য আলাপগুলো করা যেত, সেদিকে কোনো কিছু না গিয়ে আওয়ামী লীগ তো বটে, আওয়ামী লীগের সাথে ১৪ দল, জাতীয় পার্টি এবং আরও সব যতগুলো দল আছে সবগুলোকে বাদ রেখে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছিল বিএনপি ও জামাতকে বাদ রেখে, সেভাবেই বিএনপি ও সমমন্যরা এবার নির্বাচন করলো কিনা, এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। তারপরে আপনি দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন আজকে যেই সম্মেলনটা করেছে, সেখানে কিন্তু তারা বলেছে এই
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে তাদের একটা যেই প্রশ্নটা সেটা রয়ে গেছে তাদের, যে তারা বলছে যে এখানে দলের নিবন্ধন নিষিদ্ধকরণের বিষয়টা আছে, এটা ঐতিহাসিক একটা ব্যাপার, কাজে এটা নিয়ে তারা খুব বেশি প্রশ্ন করবে না, তবে ভোটার উপস্থিতি নিয়ে তাদের একটা বিষয় থাকবে। তো ভোটার উপস্থিতিটাও তো এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ ভোটারগুলো যে উপস্থিত হবে, ভোটাররা কিন্তু খেলা কখন দর্শক দেখতে যায়, যখন প্রতিদ্বন্দ্বিতা মুখর খেলা হয়। আপনি 96-এর মাগুরা নির্বাচনের কথা মনে আছে, তারপরে যে একটি নির্বাচন হলো একতরফা নির্বাচন কয়েকদিনের জন্য, সেখানে কত % ভোটার ছিল? আপনি এক দলীয় শাসনের ক্ষেত্রে যখন একটা নির্বাচন যাওয়া শুরু করে, তখন কিন্তু মানুষ আগ্রহী হয় না। এইবার যেটা হচ্ছে, এবার তো নিশ্চয়ই বিএনপি এবং জামাত এবং তাদের যে 12 দলীয় ইসলামিক ঐক্যজোট, তারা নিশ্চয়ই এক দল নয়, অবশ্যই তারা বিপরীতমুখী দল। কিন্তু শেষ বিচারে কি আসলে, যদি আওয়ামী লীগ এবং সমমনারা থাকতো, তাহলে কোন পর্যায়ে পৌঁছতো নির্বাচনের রূপরেখাটি? কাজে এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এই রকম পরিস্থিতিতে। আপনার জানুয়ারির 10 তারিখের মধ্যে অন্তত 8-10টি খুন, এবং গত বছরের যে রাজনৈতিক খুনের তো আসলে কুল কিনারা নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে নেপালের যেই বক্তব্য আমরা শুনলাম যে বাংলাদেশের মতো হতে তারা চায় না, এটা তো স্বাভাবিকই। আচ্ছা, আমি একটু ফারুক হাসান আপনার কাছে আসবো। প্রথমে একটু যদি বলি, নেপালের প্রধানমন্ত্রী যে বক্তব্য, নেপালকে বাংলাদেশ হতে দেব না, এই মন্তব্য নিয়ে আপনার একটু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের সম্মানিত দর্শক, আমার সহ আলোচক সকলকে। আসলে দেখেন, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন নেপালকে তিনি বাংলাদেশ হতে দেবেন না। তো ভালো কথা, আমিও তো প্রশ্ন করতে পারি, আমরা কি নেপাল হতে চাই? বাংলাদেশে তো আমরা নেপাল হতে চাই না, আমরা নেপাল কেন হব? আমরা তো নেপালের থেকে ভালো আছি, নেপালের থেকে অনেক অ্যাডভান্স বাংলাদেশ, সুতরাং আমরাই তো নেপাল হব না। তো তার জায়গা থেকে তিনি বলেছেন বর্তমান পরিস্থিতি কি আপনি সন্তুষ্ট? তাহলে না, সেটা ভিন্ন প্রেক্ষাপট, এটাতে আমরা আলোচনায় আসবো। নেপালের প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বলছেন তার দেশকে বাংলাদেশ হতে দেবেন না, ভালো কথা, তিনি নাই দিতে পারেন। তিনি এটাও বলতে পারেন যে আমার দেশকে আমি চীনও হতে দেবো না, আমেরিকা হতে দেবো না, তার দেশের বিষয় এটা। একই সাথে আমি বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের নাগরিক হিসাবে আমিও তো এটা বোল্ডলি বলছি, আমার দেশকে আমি কখনো নেপাল হতে দেবো না, আমার দেশকে আমি কখনো ইন্ডিয়া হতে দেবো না, পাকিস্তান হতে দেবো না, আমার দেশকে আমি বাংলাদেশ হতে দেবো, বাংলাদেশ রাখতে চাই, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই, রোল মডেল করতে চাই, যাতে বিশ্ব দরবারে আমি বাংলাদেশের নাগরিক এটা মাথা উঁচু করে বলতে পারি, এটা আমার গর্বের পরিচয়। এখন আমার সহ-আলোচক আজকে ধরেন যে এই নেপালের উদাহরণ টেনে আগামী নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এটা সেটা নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, আমি একবারই তার সাথে ভিন্ন মত এবং দ্বিমত পোষণ করছি। দেখেন, ইনক্লুসিভ নির্বাচন আমরা সবাই চাই। আওয়ামী আমলে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলা হচ্ছিল, আর বর্তমানে এই প্রেক্ষাপটে যে ইনক্লুসিভ নির্বাচনের কথাটা সামনে আসছে, এই দুটো টার্মের মধ্যে, শব্দের মধ্যে সো মাচ ফ্রাক, অনেক পার্থক্য আছে। আওয়ামী লীগের আমলে কি নির্বাচন হয়েছে? আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ। এখন কিন্তু আওয়ামী লীগ ভার্সাস বিএনপি ভার্সাস বিএনপি নির্বাচন হচ্ছে না। এখানে অনেকগুলো রাজনৈতিক দল, যারা বাংলাদেশপন্থী, যারা এই দেশপন্থী, যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের সমন্বয়ে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনক্লুসিভ নির্বাচন মানে কি? এটা কিন্তু জাতিসংঘ, এমনকি আমাদের যে আন্তর্জাতিক স্টেক হোল্ডার যারা হয়েছে, আমাদের উন্নয়ন সহযোগী যারা, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, এবং অন্যান্য যে দেশ যারা রয়েছে, তারাও কিন্তু স্পষ্ট করেছে যে ইনক্লুসিভ নির্বাচন মানে এই নয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। তারা ইনক্লুসিভ নির্বাচন মানে এটাকে ফোকাস করেছে যে এখানে ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং তারা যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে চুজ করতে পারে, বাছাই করতে পারে। দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আপনি যদি ওই আওয়ামী বয়ান টেনে আনার চেষ্টা করেন, তাহলে ভাই এটা জাতীয় পার্টিকে তো বাদ দিতে বলছেন আপনারা। জাতীয় পার্টিকে বাদ দিতে আমরা বলছি না, এটা তো দেশের মানুষই বলছে। বিকজ আপনি আওয়ামী লীগকে তাহলে কেন বাইরে রেখেছেন? আওয়ামী লীগ যে দোষে দুষ্ট, ঠিক একই দোষে জাতীয় পার্টিও দুষ্ট। তাহলে আজকে আপনি জাতীয় পার্টিকে সুযোগ করে দিচ্ছেন নির্বাচনে অংশগ্রহণ করার, একই সাথে আপনি আওয়ামী লীগকে তাহলে কেন বাইরে রাখবেন? এই প্রশ্নটা জাগে না? তাহলে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ করে দেন। ওই কথা থেকে আসছে কিন্তু। সুতরাং আপনি যদি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার মধ্যে রেখে নির্বাচনের বাইরে রাখার কথা বলেন বা বাইরে রাখেন, তাহলে একইভাবে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, কোনো ওয়ে নেই, লজিক্যাল কোনো পয়েন্ট আপনি দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে, কারণ যে অপরাধে আপনি আজকে আওয়ামী লীগকে ইন্টারিম নিষেধাজ্ঞার মধ্যে রেখেছেন, ঠিক একই দোষে জাতীয় পার্টিও দোষী, তার যে সহযোগী যারা 14 দল, তারা প্রত্যেকে দোষী।
পরিষ্কার কথা আমাদের। হ্যাঁ, এখন আপনি সে জায়গায় ডিসাইড করেন, আপনি সেটা নিয়ে বক্তব্য দিতে পারেন, কথা বলতে পারেন যে আওয়ামী লীগকে আপনি আসলে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার মধ্যে ফেলতে পারেন কিনা, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, সেটা ভিন্ন প্রেক্ষাপট, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনি ওই আওয়ামী লীগের প্রশ্নটা সামনে এনে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন, আবার এখানে আওয়ামী লীগকে চাইবেন, জাতীয় পার্টিকে চাইবেন, এটা আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনোভাবেই না। একবার আমাদের পরিষ্কার বক্তব্য, যারা গণহত্যার সাথে জড়িত, যারা গণহত্যা চালিয়েছে, এদের আগে বিচার হতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু বলছি যে আগে বিচার, এরা বিচারের মুখোমুখি হবে, রায় হবে। যদি বিচারের পরে তারা আসলে ধরেন যে আপনার অপরাধী সাব্যস্ত না হয়, ওকে ফাইন, নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তারা যদি বিচারের মুখোমুখি হয়ে অপরাধী সাব্যস্ত হয়, বিচারের মুখোমুখি হয়ে তারা যদি আপনার ক্রিমিনাল সাব্যস্ত হয়, তাহলে তো ভিন্ন প্রেক্ষাপট, কোনো সুযোগে নেই। ঠিক আছে। বিচারের আগ পর্যন্ত আপনি কোনোভাবেই তাদেরকে অ্যালাউ করতে পারেন না। আপনার যদি একটা জমি নিয়ে ঝামেলা হয়, আপনি দেখবেন কোর্টে মামলা করলে বা ধরেন যে একটা বিচারের মুখোমুখি হলে, ওটাতে কিন্তু একটা ইন্টারিম ইনজাংশন দেয় যে তোমরা উভয়ে ওখানে যাবো না, যারা ওই ঘটনার সাথে জড়িত, যে ওখানে নিষিদ্ধ তোমাদের জন্য। তো ঠিক একইভাবে জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি, গণহত্যা চালিয়েছে। এটা কি আমার সমালোচক ভাই অস্বীকার করতে পারবে যে তারা গণহত্যা চালাই নাই? তারা আমার শিশুদেরকে গুলি করে হত্যা করে নাই, ছাত্র ভাইদের বুকে গুলি চালাই নাই, মায়ের কোলে ছোট শিশু 6 মাসের, সেটাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করে জাতীয় পার্টি তো সরকারে ছিল না। আজব কাহিনী। অবশ্যই সরকারে ছিল, আপনি কি বলেন এটা ভাই? তারা সরকারে ছিল, বিরোধী দলও ছিল। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোথাও ঘটে নাই যে একই সাথে সরকারে আবার বিরোধী দলে। আর আপনি বলছেন সরকারে ছিল না, তাদের কয়জন মন্ত্রী সরকারে ছিল আপনি জানেন? ওই এই সরকারে ছিল না, তো যে সরকার এই করলো লাস্ট ছিল না। Last ছিল তো না। গণহত্যা তো শুধু এখানেই হয় নাই, 14 বছর ধরে, 16 বছর ধরে তো। 71 গণহত্যা যারা করেছিল তারা কি করে নির্বাচনে অংশ নিচ্ছে? সেটা তো কোর্ট বলবে, ও আচ্ছা, কোর্ট রায় দিয়েছে সেই না? বিষয়ে আপনাদের কোনো কথা যারা, নেই? সেটা আমরা কেন বলবো? জনগণ ডিসাইড তাহলে করবে, আপনি আইন তো আদালত বলছেন আছে। আওয়ামী লীগ নিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগ তখন বিচারাধীন তাহলে অবস্থার জামাত মধ্যে রয়েছে। নিয়ে বলবেন না কেন? তো জামাতের বিষয়টা কি? জামাতের বিষয় কোর্টে বিচারাধীন আছে, কোথায় কেন থাকবে না? কোর্ট তো আছে এখনো। মামলা করেন আপনি। তো মামলা তো আজব কাহিনী। জনতার যে মামলা, আপনি দেখুন যে না, আপনি প্রশ্ন- মামলা করেন, আচ্ছা, আপনি জনতার শেষ মামলা করুন কেন? পরে আমি না, বলছি। অফ কোর্স। আপনি শেষ করুন, আমি আমি তো কি বলবো বলবো এখন? মুখ দিয়ে জোর করে ঠেলে আমি আমার জিনিসটা বাস্তবায়ন আচ্ছা, করতে আমি পারবো না। যদি- ঠেলা দেশে ঠেলি system বা আছে, এটা সাউন্ড আইন শুনে বোঝা আদালত যাচ্ছে আছে। না, না। ঠেলা ঠেলি কে করছে। না, আপনি আমরা যেটা আস্তে বলছেন, কথা বলি। না, এখানে আমি তো এখানে জামাত, এত জোরে বিএনপি, কথা গণ বলার অধিকার, কিছু নাই। আমি কাউকে বলছি না। আমার যদি অপরাধ থাকে আপনি মামলা করতে পারেন। আপনি যদি আমার দ্বারা ভিক্টিমাইজ হন, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হন, ভাই of 30 course, লক্ষ মানুষ মেরেছে, এটা আরে নিয়ে বাবারে, মামলা আমার ওই করতে হবে 30 লক্ষ আজকে। মানুষের কি মানে- 54 বছর পরে আমাকে না, না, মামলা আমি করতে সেটা বলছেন বলছি না। আপনি। ওই 30 লক্ষ ভালো। মানুষের উত্তরসূরি আছে কিনা? হ্যাঁ, কেউ আছে? নাই, নাই? কেউ মানে নাই, তাদের না। উত্তরসূরি কেউ নাই, আসলে কেউ নাতি নাই। পতি কেউ নাই, কেউ নাই, তাহলে আসলে আপনি কেউ তাদের নাই। পক্ষ হয়ে তো না, guardian আসলে হিসেবে এখন করতে পারেন। আমাকে খুঁজে বের করতে হচ্ছে, মানে কতখানি হাস্যকর জায়গায় আমরা না, পৌঁছেছি। আপনার কারণে তো বলছি না, ভাই। আমাকে বলতে দেন। তাহলে এখন। উদ্বোধ করুন, আপনার কথা আপনার বলেন। সঙ্গে কথা হয়নি। আজকে যখন এই তারা যারা ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে, তারা একটা বড় অংশ না থাকলে কি হয়? আমি আর আপনি খেলবো। আর যখন প্রতিদ্বন্দ্বী বেশি হয় তখন কিভাবে? অনেকগুলো দলের মধ্যে খেলে খুব সহজ স্বাভাবিক। যারা প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছ থেকে আসলে এই কথাগুলোই পাওয়া যাবে। আওয়ামী লীগ যেমনটি বলেছে, তারা তখন কি করেছে? তাদের বিরোধিতা করলেই আপনি বিএনপি জামাত মুক্তিযুদ্ধের বিরোধী। এখন কি অবস্থা? এখন কিছু বিরোধিতা করলেই আপনি ফ্যাসিবাদীদের দোষর। একই তো অবস্থা দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস দেখুন, আজকে যে এই পরিস্থিতি হচ্ছে, গণহত্যা, 2000 মানুষ, 1500 মানুষের হত্যার কথা, এটা তো আমাদের চোখের সামনের ঘটনা। আমাদের চোখের সামনে 1971 ঘটেছে, এবং আমাদের চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে এটা আওয়ামী বয়ান বলা হয়। আসলে আওয়ামী বয়ান বলে কিছু নাই, এটা সম্পূর্ণ বিএনপি বয়ান। কারণ যেই মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখা হয়েছে জিয়াউর রহমানের আমলে, এটা বঙ্গবন্ধুর আমলে লেখা হয়নি, জিয়াউর রহমানের আমলে লেখা হয়েছে, এবং সেটা সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান, এবং তার যে 15 খণ্ড দলিল সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধের আকর গ্রন্থ, এবং সেটা কোনোভাবেই আওয়ামী বয়ান নয়। 70 দশক এবং 80 দশকে যত মুক্তিযুদ্ধের উপন্যাস, নাটক, কবিতা, গান লেখা হয়েছে, তখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন না। কাজে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বলতে আজকে যা ভাইরা যা বলেন যে এটা আওয়ামী বয়ান, এটা আওয়ামী বয়ান নয়। আসলে এটা মুক্তিযুদ্ধের যে সম্মানিত ঘোষক, তার যে আমলের যে শুরু, এবং তারপরে তার 80 দশকে যে প্রবল পাকিস্তানি একটা মানসিকতা এখানে তৈরি হচ্ছিল, তখন বলা হতো হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা লেখা হতো না গণমাধ্যমে। এই যে তখন মানুষের যে একটা ইমোশন এর বিরুদ্ধে, সেটার আমরা অনেক প্রকাশ দেখেছি। এখনও কিন্তু বিসিএস পরীক্ষায় আসতেছে যে প্রতিরক্ষা যুদ্ধ, মুক্তিযুদ্ধের জায়গায় এই সমস্ত প্রতিরোধ যুদ্ধ, এবং হানাদার বাহিনী আবার সেই 80 দশকের মতো উল্টো দিকে যাত্রা কিন্তু আপনি দেখছেন। কাজে এই যে ডানপন্থার যে একটা বিকাশ আমরা দেখলাম এই 5ই আগস্টের পরে, এটা সরকারের আনুকূল্যে ঘটেছে। এবং আপনি দেখুন যে জামাতে ইসলামী তারা 4টি ফ্রন্ট খুলেছে। 1 নম্বর হচ্ছে নিজেরা ভোট করে জিতে যদি ক্ষমতায় চলে আসা যায়, ভালো কথা। 2 নম্বর হচ্ছে তারা এনসিপিকে সাথে নিয়েছে,
যারা গণ অভ্যুত্থানজয়ী তারুণ্য, যাদের সামনে আমরা স্বপ্ন দেখছি যে তারা নিজেদের পায়ে দাঁড়াবে, হয়তো এই নির্বাচনে তারা একটি আসনও পেত না, হয়তো ভোট কম পেত, তাতে কি হলো? এখন জামাতের পকেটে তারা চলে গেল 30টি আসনের বিনিময়ে। এই 30টি আসনে জামাত কিন্তু তাদের হয়ে লড়বে, আর বাকি 270টি আসনে এই গণ অভ্যুত্থানজয়ী তরুণেরা তাদের হয়ে লড়বে। আপনি দেখুন যে তারা বলছে আদর্শ নয়, সমঝোতাগত যেটা তাদের নির্বাচনের সমঝোতা। আদর্শ তারা কি বলে ভোট চাইবে যে জামাতকে ভোট দিন? আপনি দেখুন কি রকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো। তার মানে এই পুরো গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেটাই জামাত কুক্ষিগত করে ফেলতে চাইলো। এই হলো 2। এবং তাদের যে 71-এর যে ভূমিকা, এটা যাতে ফিল্টার্ড হয়ে যায়, এই জন্য কিন্তু তারা 24-এর তারুণ্যর ব্যাপারটাকে এত সামনে নিয়ে আসলো। 30টা আসন কিন্তু তারা ছাড়তে চাইলো। তারপরেও শেষ না, কিন্তু জামাতের পরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া মারা যাবার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে এসে সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়ে গেছে, নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, একসাথে সরকার গঠন করা যায় কিনা। অর্থাৎ তারা ওই অপশনটাও খোলা রাখছে, যদি নির্বাচনে ঠিকঠাক মতো আসন না পায় তাহলে একসাথে সরকার গঠন করে জাতীয় পার্টি যা করেছিল আওয়ামী লীগের সাথে, তারা বিএনপির সাথে তাই করবে। অর্থাৎ মোনাফেকি জাতির সঙ্গে যতখানি করা সম্ভব সবগুলো রাস্তা কিন্তু জামাত বরাবরের মতো এবারও খুলে রাখছে। অর্থাৎ আপনি যে নির্বাচনের পরিবেশটা দেখছেন, নির্বাচনের প্লেয়াররা দেখুন না একসাথে খেলতেছে সবাই, একটা গোল পোস্ট তাদের, এবং তাদের কারো কোনো আদর্শ আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন? জামাতের আদর্শ কি? তারা যে এত বছর ধরে ইসলামিক শাসনতন্ত্রের কথা বললো, শরিয়া আইনের কথা বললো, এবার জিতলে তারা কি করবে? আমরা নারীর 5 ঘন্টা কর্মঘণ্টার কথা শুনেছি, আরো কিছু শুনেছি। এবং একটা দল জামায়াতে ইসলামী, তারা একটি নারীকেও তাদের মনোনয়ন দেয় নাই। তাদের কাছে 51% নারী ভোটার কি করে ভোট দেবে? আমরা আমাদের চিন্তা এটা আসে না। দেশের সাংস্কৃতিক যে অবস্থা, যেই সংস্কৃতির প্রতি কুঠারাঘাত হচ্ছে এই ডানপন্থার বিকাশের সামনে, এটা কি ধরনের আমরা ইউনিভার্সিটিতে নির্বাচনগুলোতে ভালো করেছে, এবং সেই জন্য তো সংখ্যা আরো বেশি। কোন কলকাঠি নেড়ে সেখানেও কিন্তু এই গণ অভ্যুত্থানজয়ী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাও জিততে পারেনি। তার মানে তারা যে গুপ্ত ছিল ছাত্রলীগের ভিতরে, এই হেলমেট বাহিনী যে তারা নয়, আপনি কিভাবে জানবেন? যারা গুপ্ত তারা তো যে কোনো জায়গায় থাকতে পারে। এবং তারা যে আজকে শিক্ষকদের উপরে এরকম মানে চড়াও হচ্ছে, এতে কি আপনারা বুঝতে পাচ্ছেন না যে জামাত কি চেহারায় বারবার আসতে পারে? আমরা একটা বিরতিতে যাব, তার একটা ফোন আছে, মনে একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, বলেন। জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম আমজাদ। জি, আমজাদ সাহেব বলেন। আমার প্রশ্ন হলো ফারুক ভাইয়ের কাছে, এই যে এনসিবি বলতেছে তারা নিরাপত্তার জন্য জামাতে চলে গেছে, তারা কিসের ভয় পাচ্ছে? তাহলে যে ওসমান হাদিকে মারলো, তাহলে কি জামাত মারলো, ওইখান থেকে ভয় পাইলো নাকি তারা? এটাই আমার প্রশ্ন ফারুক হোসেনের কাছে। আচ্ছা, আরেকটা ফোন আছে। হ্যালো, এটিএম আব্দুল্লাহ খান, আমি মিরপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, বলবো? জি বলেন বলেন। হ্যালো, আমার প্রশ্ন হলো, যেখানে মব সন্ত্রাস করে হাইকোর্টের বিচারক পর্যন্ত বদলি করা হয়, বদল করা হয়, মব সন্ত্রাস করে দেশে জনজীবনে অনেক অশান্তি সৃষ্টি করা হয়, সেখানে আপনারা কি করে মনে করেন যে মব সন্ত্রাস করে স্বাধীন নির্বাচন হবে? ফারুক হাসান আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন, এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে কিনা কোনো বিষয় নিয়ে, আরেকটা একজন ফোন করেছিলেন মব সন্ত্রাস নিয়ে, যে মব সন্ত্রাস নিয়ে এত যে অবস্থা, আতঙ্কের অবস্থা, সেই অবস্থায় একটা সুষ্ঠু ভালো নির্বাচন সম্ভব কিনা। ধন্যবাদ আপনাকে। এনসিপির কথা একজন দর্শক জানতে চেয়েছেন যে তারা ভয়ের কারণে বা নিরাপত্তার কারণে জামাতের সাথে জোট করেছেন কিনা। এটা আসলে এনসিপি বলতে পারবে, আমি তো এনসিপির নেতা না ভাই। তারপর আমি বলি, এনসিপি আসলে যেমনটি মানে গণমাধ্যমে তাদের বক্তব্যগুলো আসছে যে এই নির্বাচন তো কারোর সাথে কারো জোট হয় নাই, এটা কিন্তু সমঝোতার একটা নির্বাচন। বিএনপি কেন্দ্রিক যে দলগুলো ধরেন যে সমঝোতার মাধ্যমে অংশগ্রহণ করছে, এটা কিন্তু সমঝোতা, নট জোট। আবার জামাতের সাথে 11টা যে দল, ওরাও কিন্তু সমঝোতার মাধ্যমে, নট জোট। তো সুতরাং সেই জায়গা থেকে তারা জানিয়েছে যে বেশ কয়েকটা বিষয়কে সামনে রেখে তাদের এই সমঝোতা বা নির্বাচনী যে এলআই, সেটা হচ্ছে বিচার সংস্কার, এই বিষয়গুলোকে সামনে রেখে। তো সেই জায়গা থেকে এটা নিরাপত্তা ইস্যুটা এখানে মেজর, এটা আমি মনে করি না। সুতরাং তারা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই বিচার সংস্কারের ইস্যুটাকে সামনে রেখেই হয়তো এই জায়গাতে বিএনপির সাথে তাদের মিলে নাই, জামাতের সাথে মিলেছে বা অন্যান্য যে অপরাপর দলগুলো রয়েছে তাদের সাথে মিলেছে, তাদের সাথে গিয়েছে। ফারুক হাসান, আপনি যেহেতু বলেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই, যদি সমঝোতা এবং জোটের মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? মানে জোট বিষয়টা কি, জোট হচ্ছে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট, দফা বা ধরেন যে
আইডিওলজির উপরে বেজ করে আসলে জোটটা হয়, আচ্ছা। বুঝলেন না, লং টাইম। হ্যাঁ। আর সমঝোতাটা হচ্ছে একটা শর্ট টার্মের জন্য হয়, যে শুধু আমরা নির্বাচন। যদি নির্বাচন, এই নির্বাচনে আপনার এই আসনে প্রার্থী থাকবে, আমার থাকবে না, আপনি আমার প্রার্থীকে সহযোগিতা করবেন, আমি আপনার প্রার্থীকে সহযোগিতা, দ্যাটস এনাফ। আচ্ছা। এটা সমঝোতা, এর বাইরে নাথিং এলস। আচ্ছা। আর জোট মানে লং টাইম, মানে এরপরে আমরা কি করব, একবারে ধরুন যে 5 বছর 10 বছর 20 বছর হোয়াট এভার, এটা জোট। যেটা বিগত সময় আমরা দেখেছি যে 20 দলীয় জোট বিএনপির নেতৃত্বে, 14 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে বা মহাজোট, এটা কিন্তু জোট, নট সমঝোতা। তো সেই জায়গা থেকে এবারে নির্বাচনটা মানে সমঝোতার আলোকেই বা মাধ্যমেই হচ্ছে, এটা জোট না। আমার সহ আলোচক আসলে এখানে এই যে জামাতের সাথে ধরেন যে আপনার এনসিপি কেন গেল ইত্যাদি, এগুলো নিয়ে যে একটা প্রশ্ন, দেখেন জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে একসময় আন্দোলন করেছে, নির্বাচন করেছে না, তখন কিন্তু আপনাদের এই প্রশ্নটা আসে নাই যে এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আপনারা বলছেন, তো সেই আওয়ামী লীগ যখন এই জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই 90-এর দশকে আন্দোলন করলো, সংগ্রাম করলো বিএনপির বিরুদ্ধে, তখন কি আপনাদের ওই জাতীয় পার্টির বিরুদ্ধে, তখন আপনাদের এই মানে প্রশ্নটা জাগে নাই যে এই আওয়ামী লীগ দূষিত হয়ে গেছে, এই আওয়ামী লীগকে দুধ দিয়ে গোসল করে মানে পুত পবিত্র করতে হবে, তখন কিন্তু তারা এই প্রশ্নটা করে নাই। মানে এই যে একটা বিষয়, আমি আসলে এই জায়গাতে মানে না, আমি জাজমেন্ট করছি না, আপনারা করছেন। আপনি কেন শুনেন, বলছেন যে করিনি? আপনি কে 25 সালে বলেছে? কে বলেছে আপনি তো প্রশ্ন বলছেন, করেন? অবশ্যই আমরা শুনেন, বারবার শুনেন, বলছি, আপনাকে একটা কথা বলি, আমরা বারবার বলছি। 2025 সালে এসে আচ্ছা, আপনি শেষ এই করুন, বিগত আমি 54 বলছি। বছরে ওই আমাকে যে বলতে দিবেন হ্যাঁ, এই অফ প্রসঙ্গে। কোর্স, ধরেন যে 54 বছরে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে বিরোধী শক্তি, কে অমুক, কে তমুক, কে ইন্ডিয়াপন্থী, কে পাকিস্তান, দ্যাট ডাজন্ট ম্যাটার। এগুলো নিয়ে আপনি যত আলোচনা করবেন তত বাংলাদেশ পিছনে যাবে, নট সামনে। এখন আমাদের ফরওয়ার্ডের সময়, সামনে আগানোর সময় ভাই। এখন কথা হচ্ছে আমার এখন শত্রুকে আমার বন্ধুকে, দ্যাট ইজ এনাফ। এটাই আমাদের মূল এখন পয়েন্ট। এখন আপনার যে শত্রু যে বন্ধু, সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। ওই 50 বছর আগে কে আপনার শত্রুতা করেছে, কে মদত করেছে, এটা নিয়ে আপনি পড়ে থাকলে আপনি তো আরো 50 বছর পিছিয়ে গেলেন ভাই। এই 50 বছরে ধরে নিলাম জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বা বিরোধিতা করেছে, এই 50 বছরে জনগণ তাদের মাসুল বা তাদের মানে জামাত খেসারত দেয় নাই, দিয়েছে অফকোর্স। না হলে জনগণ এই 50 বছরে জামাতের রাজনীতি কেন সাপোর্ট দিয়েছে? জামাত তো হারিয়ে যাওয়ার কথা, জনগণ তো সাপোর্ট দিয়ে তাদের টিকে রেখেছে নাকি? এটা আমার কথা না। ধরেন জামাত যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হয়ে থাকে, তাহলে জনগণ তো ওই 71 পরবর্তী সময়ে জামাতকে আউট করে দেওয়ার কথা। তাও জামাত কেন এখন টিকে আছে? এটা শুধু জামাতের বিষয়ে আমি বলছি না, এটা আমি অপরাপর প্রত্যেকটা রাজনৈতিক দলের কথাই বলছি। এখন আমি 2025 সাল বা 26 সালে এসে আমি যদি ওই 50 বছরে খালি পিছনে ফিরে যেতে চাই, ওই 71-এ কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, 71-এর চেতনা, এগুলো নিয়ে এত আসলে পড়ে থাকার কোনো সময় নাই। বরং আপনাকে এখন নিয়ে ভাবতে হবে, এখন কারা কি করছে, এখন কাদের কি ভূমিকা। আমি এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার কথাটা বারবার আসছে না, পাকিস্তান আমাদের 24 বছর চুষে খেয়েছে জোকের মতো। আর ইন্ডিয়া কত বছর চুষে খেয়েছে? 54 বছর। আপনি খালি ওই 24 বছর নিয়ে কথা বলেন, একবারে বোমা ফাটান, কিন্তু আপনি এই যে 54 বছর ইন্ডিয়া যে পাখির মতো গুলি করে আমার সীমান্তে আমার দেশের নাগরিককে বিনা বিচারে হত্যা করে, এটা নিয়ে আপনার মুখ দিয়ে কথা বেরোন না। ইন্ডিয়া যে বিনা বিচারে একবারে বাংলাদেশকে ধরেন যে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। ইন্ডিয়া যে আমার ন্যায্য হিস্সা পানিটা বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। আমার বোন ফেলানিকে ঘন্টার পরে ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল লাশটা, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। একই সাথে বলেন, আমরা তো বলছি না যে পাকিস্তান আমাদের ক্ষতি করে নাই, আমরা অফকোর্স বলছি 24 বছর আমাদের ক্ষতি করেছে, চুষে খেয়েছে আমাদের। কিন্তু একই সাথে এই 54 বছর ভারত কি আমাদের চুমা দিয়েছে? এগুলোও কথা বলতে হবে। তো যাই, আমি আসলে পিছনে ফিরে যেতে চাই না। এখন 2024 সাল বা 25 সাল বা 26 সাল, এখন আসলে আমাদের কি অবস্থা, কি প্রেক্ষাপট, এই যে মবক্রেসি, মব সন্ত্রাস, যেটাই বলেন না কেন, এটার বিরুদ্ধে সবচাইতে সোচ্চার আমরা। যেদিন প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়, সবার আগে আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কখনো এরকম গণমাধ্যমের উপর যে হামলা, এটা আমরা কোনোভাবে সাপোর্ট করতে পারি না। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, এই ন্যারেটিভের উপরে এই পত্রিকাটি তাদের কার্যক্রম চালাচ্ছে, অফকোর্স ফাইন। এখন আপনার যদি সেই ন্যারেটিভ পছন্দ না হয়, তার বিপরীতে আপনি ন্যারেটিভ দাঁড় করান ভাই। আপনি কেন ওই প্রথম আলোর বিল্ডিংয়ে গিয়ে হামলা চালাবেন? কেন ওই ডেইলি স্টার ভবনে গিয়ে আপনি আগুন দেবেন? এটা কিন্তু আমরা সমর্থন করি না। এই জায়গায় আবার তার সাথে আমি একমত যে এই যে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া বা এই যে বিভিন্ন জায়গায় যে আপনার অরাজকতা বা মব তৈরি করা, এটার পিছনে সরকারের যে নীরবতা, সরকারের যে উদাসীনতা, এটা অনেকাংশে দায়ী, একমত। কিন্তু এগুলোকে আমরা লিগালাইজ করছি না। কিন্তু আপনারা সব সময় আপনাদের টনটাই হচ্ছে আওয়ামী টন। আপনারা এই আওয়ামী টন থেকে বেরোতে পারছেন না। আপনাদের এই দুঃসাহস থেকে আমরা অবাক হয়ে যাই। 24 বছর এই রকম চিৎকার আওয়ামী লীগের সময়ও শুনেছি, এই রকম এই পেশি শক্তি আমরাও শুনেছি। সাউন্ড পরীক্ষা করেন কি কোন শব্দ তরঙ্গই তো এখানে বোঝা যাচ্ছে কার কতখানি জোর। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে একটু কথা বলতে দেন। সেটা হচ্ছে উনি বললেন যে পাখির মতো করে ফেলানিকে গুলি করে মারছে, এটাতে কেউ অস্বীকার করছে না। অবশ্যই পাখির মতো করে ফেলানিকে, কিন্তু কত লক্ষ ফেলানিকে গুলি করে মারা হয়েছিল 71 সালে।
এই সেই যে কথাটা আবার বলেন, তুলনা। অবশ্যই আবার আসতে হবে, তুলনা। অবশ্যই তার তুলনা মানে করতে ফেলানি হবে। লাশটা আমাদের কাছে কেন তুচ্ছ। কেন একটি অবশ্যই ফেলানি যেটা না, সেটা যেমন তুচ্ছ আমাকে আপনার বলতে কাছে। দেন, আমাকে বলতে দেন, অতি গুরুত্বপূর্ণ, কিন্তু ৭১টি অতি গুরুত্বপূর্ণ। এবং এইখানে প্রত্যয় আছে ৭১-এর মধ্যে থেকে, যে বাংলাদেশপন্থী যে রাজনীতি সেটা হলো কোথায় আপনি দেখুন, আসল জায়গাটাই তার অস্বীকার করে। বাংলাদেশ যে পন্থী, বাংলাদেশ হলো তার আত্মা, তার হৃৎপিণ্ড, তার ৭২-এর সংবিধানের ৪টি স্তম্ভ। এই ৩০টি রাজনৈতিক দল একসাথে বসে, তারা যেই রাজনৈতিক দলগুলোর ৭-৮টি ছাড়া অধিকাংশের নাম আমরা জানি না, যার দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির নাম আমরা জানি না, তারা কি করলো, তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র মুছে দেবার সব খসড়া ফাইনাল করে বসলো। কেন? তাদের পাকিস্তানের দিকে যেতে হবে। ভারত যেমন হিন্দুস্তান, পাকিস্তান তেমন মুসলিমের স্থান, বাংলাদেশ অসাম্প্রদায়িক সকলের স্থান। এই জায়গাটি তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো এই সরকারের পৌরোহিত্যে। এবং আজকে যে এই যে চিৎকারগুলো শুনছেন না, যে আমরা 23-এ আছি, 24-এ আছি, 25-এ আছি, 50-এ যাব না, 50 বছর আগে যাব না, যাব না কেন? কারণ তাহলে আসল লেজটি দেখা যাবে, যে কিসের লেজ। সেই লেজটি হচ্ছে বাংলাদেশের নামই তারা পরিবর্তন করে ফেলবে, বলবে যে ভারতীয় আধিপত্যবাদ, এটার নাম হবে বাংলাস্তান। এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হয়, এটা 60 সালের থেকে 70 সালের যে আমাদের এখানকার যে রেনেসা, তখন বলা হতো যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতীয় এজেন্ট, এখানে ছায়ানট, ভারতীয় এজেন্ট, ছায়ানটকে ভাঙতে হবে। সেই 60 সালে যা করা হয়েছে, এখন সেই ছায়ানটকে ভাঙা হয়েছে, সেই উদিচেকে ভাঙা হয়েছে। সেই দেখুন যে তখন যে বাংলা ভাষার যে আন্দোলন 52 সালের, বলা হবে এটা এত বছরের আগের কথা বলা হবে, এখন বললেন না, এটা অনেক পুরাতন। ভাই, একটা পরিবারের ইতিহাসই তো থাকে 70 বছর। আমার বাবার বয়স যদি 80 হয়, তার বাবা, একটা পরিবারের ইতিহাসই হয় 150 বছর, আর একটা দেশের ইতিহাস হবে না? আমি কোথার থেকে আসলাম? আমাদের এই রক্তস্নাত ৭১-কে আপনারা কথায় কথায় তুড়ি দিয়ে উড়ে মেরে ফেলবেন, আর আমরা চুপ করে বসে থাকবো? আপনারা বলবেন এটা কিছুই হয় নাই, আপনারা এই এখন কি করবেন, এখন কি করবেন? এখন আপনাদের ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। কারণ সর্বশেষ যে নির্বাচন, তার সর্বশেষ গ্রাহ্য নির্বাচন দুটির ভোট বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি। আর তারা বলছেন যে জামাতকে জনগণ সাপোর্ট দিয়েছে। কোথায় সাপোর্ট দিয়েছে? জামাতের ভোট কত? এই যে গ্রাহ্য নির্বাচনগুলো হয়েছে, জামাতে এককভাবে কখনো সরকারে যেতে পেরেছে নাকি? তাও তো গিয়েছে বিএনপির কাঁধে চড়ে। এবং উনিই বললেন যে জোট, আপনি খেয়াল করে দেখেন ওনার কথাতে আছে, জোট হচ্ছে লং টার্ম, 10 বছর 20 বছরের জন্য। যেমন হয়েছে 20 দলীয় জোট, এই 20 দলীয় জোট এবং এই যে বিএনপি জামাত জোট, তার মানে কি আদর্শগত জোট কাদের? বিএনপি জামাতের। তার বিএনপি জামাত এখন মুখোমুখি কেন? কারণ আমরা আর মামুরা, নির্বাচন হচ্ছে আমরা এবং মামুদের মধ্যে, সেটা তার কথার মধ্যেই আছে। এবং মামুদের সাথে ভাগনারা আছেন, তারা খুব ছোট ছোট ভাগনা। এবং এই ডানপন্থী উগ্রবাদ এখন সব মিলে একসাথে নির্বাচনটি করছে বিএনপির নেতৃত্বে। কিন্তু বিএনপি বরাবরই যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষকের দল, একটা উদার মধ্যপন্থার একটা রাজনৈতিক দল, ডানপন্থীর সাথে অনেকখানি মিশেই তারা এগিয়েছে। এই দেশের পরিস্থিতিতে অবশ্যই বিএনপিকে এখন অনেক সজাগ থাকতে হবে, যাতে এই ডানপন্থার বিকাশটা তাদের মাধ্যমে আর না হয়। ফারুক হাসান যদি কোনো জবাব দেওয়ার থাকে দিতে পারেন, অথবা আমার প্রশ্ন দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে ৭১ সাল বা ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, এটাকে আমরা বিশ্বাস করি না, স্বীকার করি না, যেমনটি আমার সমালোচক বললেন বারবার, মানে বলা যায় এটা একবারে স্রেফ মিথ্যাচার। আমি বারবার বলছি যে ৭১ আমাদের অস্তিত্ব, ৭১ আমাদের ফাউন্ডেশন। ৭১ ছাড়া তো এই বাংলাদেশকে আমরা কল্পনা করতে পারি না। তাহলে আমরা ৭১-কে অস্বীকার করলাম কোথায় ভাই? এখন ধরুন আপনি একটা বিল্ডিং তুলবেন, নিশ্চয়ই আপনি একটা 10তলা বিল্ডিং একদিনই তুলতে পারবেন না, ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন করার পরে আপনি যদি ফাউন্ডেশনে বসে থাকেন আর ওই 10, 15, 20 বছর অপেক্ষা করেন, বিল্ডিং কিন্তু হবে না। বিল্ডিং তৈরি করতে হবে আপনাকে ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে। তো ৭১ হচ্ছে আমাদের বেসমেন্ট, ফাউন্ডেশন, এটা আমাদের অস্তিত্ব। ৭১-এর উপরে দাঁড়িয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছি, তাকাচ্ছি। কিন্তু ওনারা ৭১-এর উপরে দাঁড়িয়ে সামনের দিকে আগাতে চান না, ওখানে বসে থাকতে চান। তো এইভাবে তো একটা দেশ ওই বিশ্ব দরবারে কখনো মানে গৌরবোজ্জ্বল ভূমিকাও রাখতে পারবে না, আগাতে পারবে না ভাই। আমাদের কথা পরিষ্কার, ৭১ নিয়ে কেউ অস্বীকার করছে না, করার সুযোগ নেই। যারা ৭১ নিয়ে অস্বীকার করে তো দেশ বিরোধী, ওরা তো দেশের প্রশ্নে মানে ওরা স্বীকারই করে না, সুতরাং ওদের প্রশ্নই তো আসবে না এখানে। তো যারা দেশকে ভালোবাসে, দেশকে ফিল করে, দেশকে বিশ্বাস করে, দেশকে গঠন করতে চায়, গড়তে চায়, এরা তো দেশপ্রেমিক ভাই। এরা ৭১-কে অস্বীকার করে কীভাবে কাজটা করবে? তো সুতরাং সেই জায়গা থেকে আমরা ৭১-এর উপরে দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, যে সংগ্রাম, এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। এবং আমরা আরও বহু দূরে এগিয়ে যেতে চাই, বহু দূর। এই বাংলাদেশকে আমরা নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান কোনোটাই বানাতে চাই না। এই বাংলাদেশকে আমরা বাংলাদেশ বানাতে চাই এবং বিশ্ব দরবারে গৌরবের একটা জায়গায় নিয়ে যেতে চাই। এটাই আমাদের লড়াই, একবারে পরিষ্কার কথা।
কিন্তু তাদের এই বক্তব্য শুনে বারবার পিছনে ফিরে তাকাতে হয়, বারবার পিছু টান। এই যে উনি বারবার বলার চেষ্টা করছেন দেশের ডান পন্থার উত্থান হচ্ছে, তাহলে কি দেশে বামপন্থার উত্থান হলে ভালো? আমরা ওই ডানপন্থা যেমন চাই না, বামপন্থাও চাই না, আমরা চাই মধ্যম পন্থা। এখানে কোনো ধরনের ডানপন্থা বামপন্থা রাজনীতি চলবে না, থাকবে না। এখানে একটা মধ্যম পন্থার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এ পর্যন্ত এই দেশটাকে নিয়ে আসছি। এখানে কিসের ডানপন্থা, কিসের বামপন্থা? কিন্তু তারা দেখবেন সবসময় খালি ডানপন্থা ডানপন্থা ডানপন্থা, বামপন্থা নিয়ে একটা কথা বলবে না। কেন? বামপন্থা কি বাংলাদেশকে এবার জান্নাত বানিয়ে দিচ্ছে? আরে ভাই, আপনি ডানপন্থার কথা বলছেন, একই সাথে বলেন বামপন্থা ভাইরাস। এই বামপন্থার কারণে বাংলাদেশ 50 বছর পিছিয়ে আছে। আমরা তো বলি নাই যে আমরা ডানপন্থাকে সাপোর্ট করি, ডানপন্থা চাই, কোনোদিন বলেছি? আমরা যে রাজনীতি করি এই রাজনীতিটাও আমাদের মধ্যম পন্থার। তো সেই জায়গা থেকে ভাই আপনি যখন কথা বলবেন আপনাকে উভয় দিক চিন্তা করে উভয় লাইনে ধরেন যে আপনার কথা বলতে হবে। এক কেন্দ্রিক কথা বললে আপনি তো ওই জায়গায় আর নিজেকে রাখতে পারছেন না। তো আমরা ওইরকম বাংলাদেশ বিনির্মাণ করতে চাই না, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পর্যন্ত আসছি। নতুন বাংলাদেশ গর্ব বলা, নতুন করে আজ শপথ নিলাম, মনে আছে এরশাদের সেই বিখ্যাত গান? তো নতুন বাংলাদেশের কথা তো তারাই বলবেন। বারবার এই নতুন বাংলাদেশ আমরা শুনেছি, অনেকের মুখে শুনেছি, কিন্তু বাংলাদেশ হয়ে আছে, গড়ার কিছু নাই। বাংলাদেশের মূল যে ভিত্তিটা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই জায়গাতে বারবার কেন কথা বলা হয়? কারণ এটা অসাম্প্রদায়িক যে চেহারা বাংলাদেশের, সেটা নষ্ট করতে চাই এই ডানপন্থীরা। এবং অবশ্যই আমি বামপন্থার যে বিকাশ, প্রগতিশীল যে বামপন্থার এই জায়গাটাতে আমি সমর্থন জানাচ্ছি। কারণ এই সরকার দেখুন একবারও বামপন্থীদের সাথে কোনো কথাবার্তা নাই তাদের। যখন এই যে 30 জুলাই আমি বলছি, জুলাইতে যখন এই সংস্কার নিয়ে কথা হলো, আমার কথাটা বলতে দেন। 30 জুলাইতে এই বামপন্থী সিপিবি সহ প্রধান 4টি দল আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে, বলেছে যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র না থাকলে আমরা এই সংস্কার কমিশনে আলোচনা অব্যাহত রাখবো না। এটা যদি এনসিপি করতো বা জামাত করতো বা বিএনপি করতো, সরকার কি তাদের ফেরত আনতো না? সরকার তাদের গ্রাহ্যই করেনি যে বামপন্থার ভোট আর কতটুকু, চলে যাক। এই যে এভাবে কিন্তু প্রগতিশীলতাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আজকে যে বাংলাদেশটা আপনারা দেখেন, এর পাটাতন তৈরি করেছে এই বামপন্থা। এই যে 60 দশকের যে আমাদের রাজনীতি, এই রেনেসা, এই ছায়ানট, এই উদিচি, এই কারণে ছায়ানট আর উদিচি ভাঙা হয়, আগুন লাগানো হয়। হঠাৎ করে কেন ছায়ানটে আগুন লাগবে? কেন রবীন্দ্রসঙ্গীতে এত ভয়? কেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হয়ে যায়? এই যে আপনি ভারতীয় আধিপত্যবাদের কথা আমরা অনেক জোর গলায় শুনলাম না, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় জুজু, পাখির মতো গুলি। আপনি দেখুন যে এই 54 বছরে এই যে আমাদের এতবার 2জন রাষ্ট্রপতি নিহত হয়েছে, একজন তো সপরিবারে 8 বছরের শিশু সহ। এই আমরা যে বারবার যে স্বৈরাচারী শাসনগুলো কায়েম করেছি, 10 বছরের যে আমরা সামরিক শাসন করেছি, এগুলো সব ভারত এসে করে দিয়ে গেছে না পাকিস্তান করে দিয়ে গেছে? আমরাই তো করেছি, কারণ আমরা গণতন্ত্র চাই না। আমরা চাই আমরা আর মামুরা মিলে নির্বাচন করতে, নির্বাচনের নামে তামাশা করতে, বিরোধী দল বানায় জাতীয় পার্টিকে আওয়ামী লীগ গেলে, এবং আবার আগামী আমরা দেখব 12 তারিখের পরে কি দাঁড়ায়। কাজে এইগুলোর আমরা নিজেরা করে বলবো ভারত করেছে। তার মানে কি? আপনি যদি নিজের পায়ে দাঁড়ান, আপনার যদি হৃৎপিণ্ডটা সেই হৃৎপিণ্ডই থাকতো, আপনি যদি একটা ধর্মনিরপেক্ষ সমাজ তৈরি করতে পারতেন, তাহলে তো আপনার এই সংখ্যালঘুদের এই অত্যাচার হয় না এই দেশে। আমাদের এই ছোট্ট একটু দেশ, এইখানে আমাদের যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, সাংস্কৃতিক মান বলে তো একটা কথা আছে ভাই। কেন ডানপন্থার বিকাশের কথা বলবো না? আপনার যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হলো, দিন রাত ভাঙা হলো, আপনার 32 নম্বর ভাঙা হলো, এগুলো কেন ভাঙা হলো? কারণ ওই কুঠারাঘাত সংস্কৃতির মূলে আপনাকে ভাঙতে হবে, আপনাকে গান ভাঙতে হবে। আপনার সরকারি স্কুল থেকে সঙ্গীত শিক্ষক বাদ দেওয়া হলো, আপনার নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে, নারী সংস্কারের যে রিপোর্ট আপনার জমা দেওয়া হয়েছে সেটা দেখে কি অশালীন আক্রমণ করা হয়েছে আপনি দেখুন ইসলামিক দলগুলোর পক্ষে। আপনার মনে পড়ে সেইগুলো? তার মানে আমরা কোথায় যাচ্ছি? এবং আমরা যখন বলছি যে না, আমরা এই উদার মধ্যপন্থী একটা দেশেই আমাদের থাকতে চাই এবং সেই জন্য বামপন্থাকে আমাদের সাথে রাখতে হবে, সেই জায়গাটাতেই তাদের আপত্তি। 30 সেকেন্ড সময় যদি কিছু বলার থাকে। এই যে উনি একটা মিথ্যাচার করলেন শুরুতেই, যে বামপন্থা বা বামপন্থীদের সাথে নাকি সরকার মিটিং করতে চায় না, বসে না, ইত্যাদি। এটা তো আমি বললাম 30 জুলাই। মিথ্যাচার হবে কেন? আপনি মিথ্যাচার করছেন। 30 জুলাই না, মিথ্যাচার শব্দটা বলবেন কেন? যখন আপনি 30 জুলাই আপনি 30 জুলাই এইখান থেকে সিপিবি সহ
চারটি বাম দলের যারা আরে ভাই, আমি আলোচক তো ছিল, মিটিংয়ে তারা ছিলাম, উঠে শুনুন চলে আগে, আমার গেছে। কথাটা শুনুন আগে। না না, আপনি এটা কেন বলছেন আমাকে শেষ মিথ্যাচার করি, বললেন? আপনি তো মিথ্যাই বলছেন। না, আপনি ধরেন, মিথ্যা বলছেন, জাতীয়- আপনি মিথ্যা বলছেন, কি অদ্ভুত বা ভাই। বাম তা আমার দলীয় উত্তরটা জোট শুনুন সেখান আপনি। থেকে উঠে চলে গেছে। আমার আপনি কথা আমাকে শুনবেন তো? বললেন কেন যে মিথ্যাচার জাতীয় বলছেন? ঐক্যমত্য কমিশনে আমি তো রিপ্রেজেন্টেটিভ ভাই, গণ অধিকারের আমি প্রতিনিধি। এবং সেইখানে এখন আপনারা শেষ করি, 30টি দল সেখানে মিলে বামপন্থী- ধর্মনিরপেক্ষতা এবং আরে ভাই, কথা শুনুন সমাজতন্ত্রকে আগে। ভেঙে দিয়েছে। আচ্ছা, সময় শেষ আরে ওই আমাদের। হ্যাঁ। মানে ওই জোর দিয়ে কথা বলে তো ধর্মনিরপেক্ষতাকে জেতা যায় না ভাই। আপনারা বাদ দিয়েছেন না কিনা না, বলেন। 30 সেকেন্ড। সেখানে বামপন্থী প্রায় 7-8টা দলের প্রতিনিধিরা কিন্তু এই মিটিং এ উপস্থিত ছিলেন। হ্যাঁ, নিয়মিত ওই বৈঠকে তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রাখার এখন কথা 30 হচ্ছে, আমরা তারিখের তো আগেই গণতন্ত্রে তাদেরকে বিশ্বাসী বাদ ভাই। দেওয়া হয়েছে। তারা বলেছে যে এই টপিকে আমরা আলোচনা করতে চাই না, আমরা তারা এখান গণতন্ত্রে থেকে বয়কট বিশ্বাসী, করলাম, করতে তারা পারে। আচ্ছা, আমাদের এটা আমাদের 14 গণতান্ত্রিক দল আচ্ছা, আমাদের সময় সৌন্দর্য। শেষ। আপনাদের আমরা বাধা দিলে তখন দুজনকে বলতে ধন্যবাদ পারি। দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, আগের পর্ব আবার দেখা হবে নিশ্চয়ই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন। 30টা দল মিলে গণতন্ত্র